খুলনায় বেশিরভাগ রেল ক্রসিং মৃত্যুফাত, সতর্কতার সাইনবোর্ডই ভরসা। অনেক জায়গায় নেই লাইনম্যান, সংকট নিরসনে আধুনিকায়নের চিন্তা কর্তৃপক্ষের। খুলনায় ওসির বাসায় থানার কার্যক্রম, মূল ভবন পরিত্যক্ত হয় দুর্ভোগে পুলিশ ও সেবাগ্রহীতা। দ্রুত ভবন নির্মাণ করে সংকট নিরসনের আশা কেএমপির। 5 দিন পর নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও যশোরে এখনো পৌঁছায়নি বিনামূল্যের বই। 15 জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার আশা। এবং বাগেরহাটে 3 মাসে 15টি বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ক্ষতিগ্রস্ত 1000-এর বেশি পরিবার। মামলা হলেও ধরাছোঁয়ার বাইরে আসামিরা, অভিযান চলছে দাবি পুলিশের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। অনুমোদনহীন অরক্ষিত রেলগেট, ত্রুটিযুক্ত ব্যারিয়ার, গেটম্যানের স্বল্পতা সহ নানা সীমাবদ্ধতা নিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় চলছে খুলনা অঞ্চলের রেল ক্রসিংগুলো। প্রায় ঘটছে দুর্ঘটনা। তবে বিভিন্ন দফতরের আবেদনের প্রেক্ষিতে রেলগেট বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছে রেলওয়ে বিভাগ। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। খুলনা বিএল কলেজের মূল গেটের সামনে এই রেল লাইন, তবে কোনো গেট বা গেটম্যান না থাকায় প্রতিদিন কয়েক হাজার শিক্ষার্থী ঝুঁকি নিয়ে এই লাইনের উপর দিয়েই পার হন। সিগন্যাল দেওয়া হয় না, হঠাৎ করে ট্রেন চলে আসে। 3 বছরের মধ্যে প্রায় আমি 4টা অ্যাক্সিডেন্ট দেখেছি এই ট্রেনে কাটা পড়া। রেলওয়ের দেওয়া তথ্য মতে খুলনা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গার রেলপথে অনুমোদিত ও অননুমোদিত রেলগেট আছে 290টি। এর মধ্যে অবৈধ রেলগেট 90টি, যেখানে একটিমাত্র সতর্কতার সাইনবোর্ডই ভরসা। অনুমোদিত 200 রেলগেটের মধ্যে আবার 98টিতে নেই কোনো গেটম্যান। রেলওয়ের দেওয়া কাগজে কলমের এই তথ্য থেকে বাস্তব সংখ্যা আরও বেশি। যাতায়াতের সুবিধার্থে অনেক স্থানেই স্থানীয়ভাবে রেলপথের উপর তৈরি করা হয়েছে যাতায়াতের পথ। হুস করে একটা মোটরসাইকেল বা একটা প্রাইভেট কার ঢুকে যায়, আপনারা একটু পরে যান, কেউ দাঁড়ায়, কেউ ট্রেনে চলে যায়। আমরা একের পর এক বিপদের সম্মুখীন হচ্ছি। ঘরও আছে কিন্তু এখানে কোনো লোক নাই। আবার গেটম্যান থাকা রেল ক্রসিংগুলোতেও আছে নানা সীমাবদ্ধতা। কোথাও কোথাও ত্রুটিযুক্ত ব্যারিয়ার। ট্রেন আসতেই একজন গেটম্যানকে দুই পাশে অল্প সময়ের মধ্যে হাত ঘুরিয়ে ব্যারিয়ার নামাতে হয়। অনেক সময় পথচারীরা এসব সিগন্যাল না মেনেই পার হয়ে যান। এক জায়গায় ব্যারিয়ার ফিরে এসে অন্য জায়গায় যখন ব্যারিয়ার ফেলাতে হয় তখন অন্য গাড়িটা ঢুকাই দেয়। ট্রেন কাছে চলে আসছে, তারপর মানুষ দৌড় দিয়ে পার হয়। দুর্ঘটনা রোধে রেলগেটকে আধুনিকায়ন করার পাশাপাশি বিভিন্ন দফতরের চাহিদার প্রেক্ষিতেই গেট বাড়ানোর পরিকল্পনার কথা জানান রেলের কর্মকর্তা। উপর মহল থেকে সিদ্ধান্ত আসলে ওইসব ঝুঁকিপূর্ণ গেটে লোকবল ব্যারিয়ার এবং ঘরটর করার পরিকল্পনা বা আমরা এটা বাস্তবায়ন করতে পারি। রেলওয়ের দেওয়া তথ্য মতে খুলনা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা রেলপথে গড়ে প্রতিদিন 10 জোড়া যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেন চলাচল করে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ। অননুমোদিত রেল ক্রসিং নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে যশোর শহরের রেলগেট এলাকায় আছেন সহকর্মী জুয়েল মৃধা ও চুয়াডাঙ্গায় আছেন মাহফুজ মামুন। প্রথমে যাচ্ছি জুয়েলের কাছে। জুয়েল, যশোর জেলার উপর দিয়ে ট্রেনের 2টি রুট বিদ্যমান রয়েছে। এর একটি হচ্ছে যশোর থেকে ঝিনাইদহগামী, আরেকটি হচ্ছে যশোর থেকে বেনাপোলগামী। এই 2টি রুটে মোট 93টি রেল ক্রসিং রয়েছে এবং এই 93টি রেল ক্রসিং এর মধ্যে যশোর ঈশ্বরদী রুটে রেল ক্রসিং রয়েছে 53টি। এর মধ্যে গেটম্যান নেই 11টিতে এবং অবৈধ ক্রসিং আছে 11টি। এর বাইরে যে 26টি বৈধ গেট আছে সেখানে দায়িত্বরত আছে 87 জন গেটম্যান। এর ভিতরে স্থায়ী পদে দায়িত্ব পালন করছে মাত্র 16 জন। এর বাইরে প্রকল্প থেকে 69 জন এবং অস্থায়ীভাবে 2 জন দায়িত্ব পালন করছে। এর বাইরে যে বেনাপোল রুট যশোর থেকে যেটি গেছে এটি অনেক পুরনো একটি রুট, ব্রিটিশ আমলের তৈরি। এই রুটটিতে 2000 সালের পর থেকে নতুন করে ট্রেন চলাচল শুরু হয় আবার, এবং এই রুটে এখন আন্তর্জাতিক ভারতের সাথে রেল যোগাযোগ সহ ঢাকার রাজধানীর সাথে
যোগাযোগ এবং যশোর মোংলা ট্রেন যোগাযোগ বিদ্যমান আছে এবং এই রুটে মোট ক্রসিং এর সংখ্যা 40টি, যার মধ্যে গেটম্যান নেই হচ্ছে আপনার 23টিতে এবং 17টি গেটম্যানে মোট দায়িত্ব পালন করছে 46 জন। তবে এই রুটে একজনও স্থায়ী কোনো গেটম্যান নেই বাংলাদেশ রেলওয়ের। যারা দায়িত্ব পালন করছেন তার মধ্যে প্রকল্প থেকে কাজ করছেন 34 জন এবং অস্থায়ীভাবে করছেন 12 জন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে বড় একটি রেল যোগাযোগ ব্যবস্থা, এই যোগাযোগ ব্যবস্থায় বিশেষ করে নোয়াপাড়া এবং যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়ায় নৌবন্দর রয়েছে এবং বন্দর কেন্দ্রিক বেশ কিছু ঘাট রয়েছে যেখান থেকে মাল ওঠানামা করা হয়। এই ঘাটের কারণে 6 থেকে 7টি অবৈধ ক্রসিং রয়েছে এবং সেই ক্রসিং গুলোতে প্রায় দুর্ঘটনা ঘটে। তবে এখন ঘাট মালিকরা ব্যক্তিগত উদ্যোগে সেখানে বাঁশের গেট তৈরি করে কিছুটা সতর্কভাবে চলাফেরা করছে, কিন্তু এর পরেও কিন্তু অনেক ধরনের দুর্ঘটনা ঘটছে এবং বেনাপোল রুটে প্রায়শই দুর্ঘটনা ঘটছে এবং এই দুর্ঘটনার ফলে কিন্তু মানুষ আতঙ্কিত। তারা চায় যে এই সব অরক্ষিত গেটগুলোকে সুরক্ষিত করা হোক, গেট দেওয়া হোক এবং গেটম্যান দেওয়া হোক। আমরা এখন চুয়াডাঙ্গার খবর জানতে চলে যাব সহকর্মী মাহফুজ মামুনের কাছে। ব্রিটিশ আমল থেকে রেল যোগাযোগ চালু রয়েছে চুয়াডাঙ্গার সাথে। ভারত থেকে দর্শনা হয়ে চুয়াডাঙ্গা, তারপর কুষ্টিয়া হয়ে সর্বপ্রথম রেল যোগাযোগ ছিল এই অঞ্চলে। রেলপথ সবচাইতে যোগাযোগের সহজ মাধ্যম হয়, মানুষজন রেলপথে চলাচল করে। কিন্তু চুয়াডাঙ্গাতে মোট রেলগেট রয়েছে 35টি, যার ভেতরে 32টি বৈধ রেলগেট রয়েছে, 3টি অবৈধ রেলগেট রয়েছে। রেলগেটে প্রয়োজনীয় সংখ্যক লোকবল কম থাকার কারণে রেলগেটে গেটম্যান না থাকার কারণে নানা ধরনের সমস্যা সৃষ্টি হয় প্রতিনিয়তই। রেলগেটে গেটম্যান না থাকার কারণে গেট না ফেলায় নানা ধরনের জটিলতা এবং সমস্যা তৈরি হয়। ছোট বড় যে কোনো ধরনের দুর্ঘটনা সবসময় লেগেই থাকে, কারণ গেটম্যান না থাকার কারণে গেট ফেলে না। মানুষজন যারা চলাচল করে তারা তাদের নিজেদের মতো করেই তারা চলাচল করে, যার ফলে দুর্ঘটনার ঝুঁকি থেকেই যায়। চুয়াডাঙ্গাতে 35টি রেলগেট রয়েছে, যেখানে হচ্ছে গেটম্যান সংখ্যা রয়েছে 25টি, যার ভেতরে মাস্টার রোলেই রয়েছে হচ্ছে 20 জন আর স্থায়ী রয়েছে অল্প কয়েকজন। 8টি রেলগেটে হচ্ছে গেটম্যান দায়িত্ব পালন করে, অন্যগুলোতে গেটম্যান না থাকার কারণে ঝুঁকি রয়েছে চুয়াডাঙ্গা রেল ব্যবস্থায়। আমি চুয়াডাঙ্গা রেলের হচ্ছে সহকারী প্রকৌশলীর সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে লোকবল কম থাকার কারণে রেলগেটে গেটম্যান দেওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে জানিয়েছেন। চুয়াডাঙ্গা সাব ডিভিশনের আওতায় রয়েছে মোবারকগঞ্জ, চুয়াডাঙ্গা এবং ভেড়ামারা, এই 3টি অঞ্চলই হচ্ছে চুয়াডাঙ্গা সাব ডিভিশন থেকে নিয়ন্ত্রণ হয়। এখানে আরও রেলগেট রয়েছে ঝিনেদা, ভেড়ামারা, চুয়াডাঙ্গাতে। এইসব রেলগেটগুলোতে যদি গেটম্যান দেওয়া যদি সম্ভব না হয় তাহলে পরে দুর্ঘটনা হ্রাস করা সম্ভব হবে না। আর গেটম্যান যেখানে প্রয়োজন বেশি সেখানে প্রয়োজনের তুলনায় রয়েছে যত সামান্য, যার ফলে এটা দিয়ে গেটম্যানের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। রেলওয়ে কর্তৃপক্ষ যদি গেটম্যান যদি পর্যাপ্ত সরবরাহ করে তাহলে হচ্ছে দুর্ঘটনা এবং গেটম্যান পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করা সম্ভব হবে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। সরাসরি যশোর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জুয়েল মৃধা এবং চুয়াডাঙ্গা থেকে মাহফুজ মামুন। এদিকে এ বিষয়ে আলোচনার জন্য এই মুহূর্তে খুলনা রেল স্টেশনে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল, তার সঙ্গে যুক্ত হচ্ছেন খুলনা রেল স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আশিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, নিরাপদ ভ্রমণের জন্য সবার পছন্দের আগেই থাকে রেলপথ। এসব রেলপথ কিন্তু সবার পছন্দের আগে থাকলেও কোথাও কোথাও কিন্তু এই রেলপথই দুর্ঘটনার মূল কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে রেলপথের যেসব স্থানে রেল গেট রয়েছে সব কিন্তু নানা সীমাবদ্ধতা রয়েছে। কোথাও কোথাও গেটে গেটম্যান থাকে না, কোথাও গেট নেই, এরকম কিন্তু ব্যস্ত রয়েছে। এসব নিয়ে কিন্তু রেলপথ কোথাও কোথাও কিন্তু দুর্ঘটনার মূল কারণ হয়ে দাঁড়ায়। এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে রয়েছেন খুলনা রেল স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আশিকুর রহমান। তার কাছে শুরুতে একটু জানতে চাবো, যেন আশিক যদি একটু শুরুতে আমাদের বলতেন যে খুলনা অঞ্চলে বা এই অঞ্চলে যে সমস্ত রেল ক্রসিং রয়েছে সেসব জায়গায় আসলে বৈধ অবৈধ গেটের সংখ্যা কেমন বা এগুলো আসলে দুর্ঘটনার কারণ কিনা। আসলে ধন্যবাদ। প্রথমত
আমাদের বাংলাদেশ রেলওয়ের যে লেভেল ক্রসিং গেটগুলো আছে, বৈধ আছে, অবৈধ আছে। তো সচরাচর দেখা যায় বৈধ গেটগুলোতে খুবই অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার কমই হয়, কিন্তু অবৈধ গেটগুলোতে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট দেখা যায়, কারণ এখানে আমাদের গেট কিপার থাকে না। আমরা যখন দেখি যে একটা গেটে অবৈধভাবে ক্রসিং হচ্ছে, অবৈধভাবে হচ্ছে, তখন আমরা এটাকে বারবার আটকে দেওয়ার ব্যবস্থা করি, যেহেতু এটা আমাদের অথরাইজ না, আমাদের কোনো গেট কিপার নাই। তখন প্রতিবারই আমাদের নির্বাহী বিভাগ এটাকে বন্ধ করে দেন, কিন্তু তার কিছুদিন পরে স্থানীয় ওরা আবার এটাকে খুলে দেন, আবার উন্মুক্ত করে দেন। এই বারবার এটা যখন ইউজ হয় তখন অ্যাক্সিডেন্ট বেশি হয়, দুর্ঘটনাটা বেশি হয়। আরেকটা বিষয় হচ্ছে কি, এই যে পথগুলো রয়েছে স্থানীয় মানুষরা তৈরি করছেন, তো সেই জায়গাগুলোতে আসলে রেলগেটের প্রয়োজনীয়তা আছে কিনা, সেটি আসলে রেলগেট বাড়ানোর কোনো উদ্যোগ বা পরিকল্পনা আপনাদের আছে কিনা? আসলে এটা যদি বাড়ানোর কোনো বা উদ্যোগ অবশ্যই রেলওয়ের আছে, কিন্তু আসলে এটা এক এক দপ্তরের কাজ, এক এক যে সংশ্লিষ্ট বিভাগ আছে, এই সংশ্লিষ্ট বিভাগগুলো যখন মনে করে যে এখানে আমার একটা লেভেল ক্রসিং গেট প্রয়োজন, যদি এলজিডি, আমি যদি এক্সাম্পল দিই বা একটা উদাহরণ দিই, এলজিডি মন্ত্রণালয় থেকে যদি মনে করে আমার এই গেটে একটা, আমার এই রাস্তায় একটা গেট প্রয়োজন, স্থানীয়রা বলছে আমরা একটা গেট প্রয়োজন, তখন আমাদের ওনাদের মাধ্যম দিয়ে যখন আমাদের রেলওয়েতে আসেন, তখন আমাদের রেলপথ মন্ত্রণালয় এটাকে একটা গেট তৈরি করার জন্য উদ্যোগ নেন। কিন্তু আরো একটা বিষয় হচ্ছে কি, কোথাও কোথাও কিন্তু আমরা দেখেছি যে রেল গেট যেখানে আছে সেখানেও কিন্তু ব্যারিয়ার গুলো নষ্ট বা ম্যানুয়াল হাত দিয়ে ঘুরিয়ে নিতে হয়, অনেক সময় এক পাশ থেকে অন্য পাশে দৌড়ে গিয়ে পারেন না। এই বিষয়গুলো আসলে সংস্কার করা প্রয়োজন কিনা? আসলে অবশ্যই সংস্কার করার প্রয়োজন, কিন্তু আমাদের প্রথমত আমাদের জনবল সংকট চলতেছে, এটা আপনারা জানেন। তো আমাদের রেলওয়ের বা আমাদের উদ্যোগ কর্মকর্তারা এটা নিয়ে অনেক কাজ করছেন, এবং যে জোড়ার জন্য গেটগুলো হয়তো আছে, এটা আমরা প্রতিনিয়ত এটাকে আমরা রিফাইন করতেছি। আমাদের নির্বাহী বিভাগ যারা আছেন, আমাদের প্রকৌশলী বিভাগ যারা আছেন, এরা প্রতিনিয়ত এটাকে সংস্কার করার চেষ্টা করছেন, সংস্কার করতেছেন। আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা যেটা বলছিলাম যে গেট ম্যান বা জনবল সংকটের কথা বলছেন, আমরা বৈধ অনেক গেটে দেখেছি যে যেখানে গেট ম্যান নেই, আবার বৈধ গেটে 3 জন দায়িত্বে থাকার কথা, সেখানে আমরা 2 জন দেখছি। এই জায়গাগুলো আসলে পূরণ করার আসলে পরিকল্পনা রয়েছে কিনা, কারণ এটাও তো আসলে দুর্ঘটনার কারণ। হ্যাঁ, এটাও ঠিক। তো আমাদের রেলওয়ে এটা বারবার এটা চেষ্টা করছেন যে এটাকে বারবার নিয়োগ দেওয়ার যে প্রক্রিয়াটা আছে, আমাদের নিয়োগ বিধি সংশোধন হয়েছে, এখন হয়তো বা খুব তাড়াতাড়ি আমরা জনবল পেয়ে যাবেন, আমাদের রেলওয়ে যখন পাবেন তখন হয়তো এই সংকটটা থাকবেন না, আমাদের সংকট চলছে, এই সংকটটা থাকবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শুনছিলাম যে খুলনা অঞ্চলের যে সমস্ত লেভেল ক্রসিং বা রেলগেট রয়েছে সেগুলোতে কিন্তু নানা রকম সংকট রয়েছে। এসব সংকট সমাধানের জন্য রেল কর্তৃপক্ষ বারবার তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন, এবং তারা আশা করছেন এই সমাধানগুলো হয়ে গেলে এই পথ, রেলের যে নিরাপদ পথ, সেটি আরো নিরাপদ হবে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে লেভেল ক্রসিং বা রেল ক্রসিং নিয়ে সবশেষ। খুলনা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল, তার সঙ্গে যুক্ত হয়েছিলেন খুলনা রেল স্টেশনের স্টেশন মাস্টার। বিভাগীয় সময় আরও থাকছে। অবৈধ মজুদে সার সংকটে মেহেরপুরের কৃষক, সিন্ডিকেট দাম বাড়ালেও প্রশাসনের নজরদারি না থাকার অভিযোগ, দায়সারা জবাব কৃষি বিভাগের। দীর্ঘ 3 বছর ধরে খুলনা নগরীর গুরুত্বপূর্ণ সদর থানার কার্যক্রম পরিচালিত হচ্ছে ওসির বাসভবনে। সংকীর্ণ স্থানে কোনো মতে চলছে সেবা প্রদান, এতে দুর্ভোগে পুলিশ ও সেবা গ্রহীতারা। দ্রুত ভবন নির্মাণের পরিকল্পনার কথা জানায় খুলনা মেট্রোপলিটন পুলিশ। আব্দুল হালিমের ছবিতে বেল্লাল হোসেন সজলের রিপোর্ট। দুটি টেবিলকে একত্রিত করে গুরুত্বপূর্ণ তথ্য লিপিবদ্ধ করছেন 3 পুলিশ সদস্য। তাদের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন নথিপত্র, পাশেই সেবা প্রত্যাশীদের অপেক্ষা। বিভাগীয় শহর খুলনার সবথেকে ব্যস্ততম সদর থানার ভেতরের চিত্র এটি। 2 তলা বিশিষ্ট 2000 বর্গফুটের এই ভবনটি ছিল এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বাসভবন। সেখানেই এখন জোড়াতালি দিয়ে ঘিঞ্জি পরিবেশে চলছে থানার কার্যক্রম। 1992 সালের সেপ্টেম্বরে 41,69,000 টাকা ব্যয়ে নির্মিত হয় 13,332 বর্গফুটের 2 তলা বিশিষ্ট থানা ভবন। তবে মাত্র 29 বছরের ব্যবধানে ভবনটি জরাজীর্ণ ও পরিত্যক্ত হওয়ায় 2021 সালের জুনে ভেঙে ফেলা হয়। এরপর থেকেই ওসির বাসভবনে নেওয়া হয় থানার সব কার্যক্রম। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে পুলিশ ও সেবা গ্রহীতাদের। পুলিশের যে ভোগান্তিটা দেখা যায়, আমরা একটা সেবা নিতে গেলে অনেক সময় দেখা যায় পুলিশও দাঁড়ায় থাকে, আমরাও দাঁড়ায় থাকি। আরও আগেই জানতাম যে এটা ভালো একটা মডেল থানা হবে, আমরা এটা চাচ্ছিলাম, কিন্তু তো এখনও তো হচ্ছে না। কেন হচ্ছে না? দ্রুত যাতে এটা হয়। জায়গা স্বল্পতার কারণে রেজিস্টারপত্র
নথিপত্র কাজে বিঘ্ন সৃষ্টি হয়। বাসভবন হিসেবে ব্যবহৃত ভবনকে থানা হিসেবে ব্যবহৃত করে সরকারি কার্যক্রম এবং জনসভার যে কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত দুঃসাধ্য ব্যাপার। নতুন থানা ভবন নির্মাণ হওয়া অত্যন্ত জরুরি। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, মানহীন ভবন নির্মাণের কারণে মাত্র ২৯ বছরে পরিত্যক্ত হয়েছে আগের থানা ভবন। আর দ্রুত নতুন ভবন নির্মাণের পরিকল্পনার কথা জানালেন কর্তৃপক্ষ। পুলিশও চরম দুর্ভোগে আছে, জনসাধারণ তো আছেই। পুলিশ যদি ঠিকমতো সেবা না দিতে পারে, জনসাধারণ যদি সেবা না নিতে পারে, তাহলে একটা জেলার, একটা শহরের, একটা নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি টোটালি ভেঙে পড়ে। খুব শীঘ্রই এখানে কাজ শুরু হবে এবং খুলনা সদর থানার আবাসন এবং তাদের আভিযানিক কার্যক্রম, অফিসিয়াল কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করতে পারেন, সেটা ব্যবস্থা খুব তাড়াতাড়ি হবে এবং সঙ্গে সঙ্গে খানজাহানি থানার কার্য আমরা খুব তাড়াতাড়ি শুরু করব। খুলনা সদর থানায় ৭৮ জন পুলিশ সদস্য কর্মরত। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। ভারত থেকে চোখ রাঙিয়ে আর বাংলাদেশ শাসনের চিন্তা করবেন না, দেশের মানুষ প্রতিবাদের সাহস সঞ্চয় করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে খুলনার পাইকগাছায় গদাইপুর ফুটবল ময়দানে এক পথসভায় তিনি কথা বলেন। দিল্লিতে বসে স্বৈরাচারী শেখ হাসিনা ও তাদের দোসররা ষড়যন্ত্র করছে অভিযোগ করে আমির সবাইকে একসঙ্গে তা প্রতিহতের আহ্বান জানান। এ সময় তিনি বিডিআর হত্যা সহ সকল হত্যা ও গুমের বিচার দাবি জানান। বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে যুব সমাজের হাতে নেতৃত্ব তুলে দিতে হবে। বাংলাদেশকে, বাংলাদেশের জনগণকে সম্মান দিতে শিখুন। ভারত থেকে চোখ রাঙাই আর বাংলাদেশ শাসনের চিন্তা করবেন না। বাংলাদেশের মানুষ এখন চোখে চোখ রেখে কথা বলার সাহস সঞ্চয় করেছে। আসলে তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন সেবা দাসী। এই জন্য তিনি দাসত্বের শৃঙ্খলে বাংলাদেশের জনগণকে তিনি বন্দী করতে চেয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আমাদের সন্তানদের নেতৃত্বে সেই শৃঙ্খল জাতি ভেঙে ফেলেছে। পর শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ, কিন্তু যশোরে এখনো পৌঁছায়নি প্রাথমিক ও মাধ্যমিকের কোনো বই। কবে আসবে তাও জানেন না শিক্ষকরা। অবশ্য শিক্ষক কর্মকর্তাদের দাবি 15 জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া সম্ভব হবে। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। এক দশকেরও বেশি সময় ধরে বছরের প্রথম দিনে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিয়ে আসছে সরকার। এজন্য নভেম্বরের মধ্যে প্রত্যেক জেলায় পৌঁছে দেয়া হয় বই। তা 15 ডিসেম্বরের মধ্যে পাঠানো হয় বিদ্যালয়ে। তবে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে কিছুটা হোঁচট খেয়েছে এ প্রক্রিয়া। যশোরে প্রাথমিকে প্রায় 13 লাখ ও মাধ্যমিকে প্রায় 37 লাখ বইয়ের একটিও এখনো পৌঁছায়নি। কবে আসবে তাও জানেন না শিক্ষকরা। তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আছে। আমরা অন্য বছর ডিসেম্বরের মাঝামাঝি বই পাই, এবছর এখনো বই পাইনি। 1 তারিখে ক্লাসে যেতে পারবো কিনা সে ব্যাপারে আমাদের হতাশা রয়েছে। ক্লাস 3 থেকে 10 পর্যন্ত এই 6-8 ক্লাসে প্রায় 20,000 বইয়ের চাহিদা। এই বছর কিন্তু আমরা একটা বই পাইনি। অন্যান্য বছরে খুব ব্যস্ত থাকি বই আনা নেওয়ার ব্যাপারে। তবে শিক্ষা কর্মকর্তাদের দাবি, বই ছাপানোর কাজ চলছে। আগামী 15 জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া সম্ভব হবে। গতবার ছিল 36,81,000 সামথিং, এবার 37 লক্ষ সামথিং। কাজ চলছে দ্রুত গতিতে। আমরা আশা করছি জানুয়ারি মাসের মধ্যে সব শিক্ষার্থীদের মধ্যে বইটা হাতে তুলে দিতে পারবো। শিক্ষা বিভাগের তথ্য মতে যশোর জেলায় 2222টি প্রাথমিক, 652টি মাধ্যমিক ও 365টি মাদ্রাসা রয়েছে। সময় সংবাদ, যশোর। হাটে গত 3 মাসে 15টি বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন 1000-এর বেশি পরিবার। তবে এসব ঘটনায় মামলা হলেও ধরাছোঁয়ার বাইরে আসামিরা। আর পুলিশের দাবি, জড়িতদের ধরতে অভিযান চলছে। আলী আকবর টুটুলের তথ্য ও আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। বাগেরহাট সদরের বাদোখালী গ্রামে সড়কের পাশে ট্রান্সফরমারটিকে পল্লী বিদ্যুতের সহায়তায় খুঁটির সঙ্গে লোহার শেকল দিয়ে পেঁচিয়ে তালা মেরে রাখা হয়েছে। সপ্তাহ খানেক আগে ট্রান্সফরমারটি চুরি হয়। এতে এলাকাটির অর্ধশত পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়ে। চুরি হওয়ার স্থানে নতুন করে ট্রান্সফরমার স্থাপনে গ্রাহকদের অর্ধেক মূল্য পরিশোধ করতে হয়, যা অনেক নিম্ন আয়ের মানুষের পক্ষে কষ্টকর হয়ে ওঠে। 50 কেবি ট্রান্সফার চুরি করতে পারে, সে 60 থেকে 70,000 টাকা বিক্রি করতে পারে। আসলে এটাই চোরে এখন বর্তমানে বেশি টার্গেট করতেছে। কোনো জায়গায় ম্যানেজ করতে না, আমাকে 17 জনের মধ্যে 2 নম্বরে চল আছে, একজন সে একটু পয়সা করি মালিক, তাই ছাড়া আমরা 16 জন বিক্রি করি। পরবর্তী একটা আনিছি আমরা টাকা খরচ করে, এখন এইটা গেলে তো আমাকে সব টাকা দেওয়া লাগবে। প্রশিক্ষণ লোক থাকবে অবশ্য, তার অভিজ্ঞতা আছে,
বিদ্যুৎ সম্বন্ধে। রাত জেগেও অনেক সময় পাহারা দিতে হচ্ছে বিদ্যুৎ না থাকা। হ্যাঁ, লেখাপড়ার অনেক ক্ষতিই হয়েছে, আমি রাত্রেবেলা পড়তে পারি নাই। যে যা পারিছে আমরা দিয়ে মিটার ডানিছি, মানে ওই ট্রান্সমিটার ডানা হয়েছে। সদরের সৈয়দপুর, দড়িতালুক, মেঘনিতলা, চাপাতলা, বাগমারা সহ বিভিন্ন এলাকায় গত 3 মাসে 15টি ট্রান্সফরমার চুরি হয়। এতে 1000-এর অধিক গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়। চুরির এগেইনস্টে আমরা মামলা করছি, কিন্তু এই পর্যন্ত কোনো চোর ধরা পড়ে না এবং কোনো মালামাল উদ্ধার হয় নাই। চোর চক্রের সদস্যদের ধরতে একাধিক টিম মাঠে কাজ করছে বলে জানান জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা। একাধিক গোয়েন্দা সংস্থা কাজ করছে, আমাদের সাদা পোশাকে ডিএসবিকে আমরা কাজে লাগিয়েছি, ডিবি টিম পাঠিয়েছি, পাশাপাশি থানা পুলিশ তো কাজ করছে। বাগেরহাট সদর উপজেলায় পল্লী বিদ্যুতের 69,000 গ্রাহক রয়েছেন। সময় সংবাদ, বাগেরহাট। অবৈধ মজুতদারের আধিপত্যে মেহেরপুরের সার সংকটে পড়ছেন কৃষক। যতটুকু পাওয়া যাচ্ছে তাতে সিন্ডিকেটের ছায়ায় বেড়ে যাচ্ছে দাম। অভিযোগ উঠেছে প্রশাসনের নজরদারির অভাবে দিন দিন বাড়ছে সার সংকট। বেনিয়ামিনের তথ্য ছবিতে রিপোর্ট। থামছে না অবৈধ সার মজুতদারদের দৌরাত্ম্য। সিন্ডিকেটের কারসাজিতে মেহেরপুরে প্রকৃত কৃষকদের পড়তে হয় সার সংকটে। সম্প্রতি অধিক মূল্যে অবৈধভাবে বেশি সার বিক্রি করতে গিয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়েন মেহেরপুর সদর উপজেলার এক ব্যবসায়ী। প্রশাসন এসে তল্লাশি চালালে 380 বস্তা সারের মজুদ পাওয়া যায় তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে। জেলার বাইরে থেকে সার কিনে অধিক মূল্যে বিক্রি করছেন বলে স্বীকার করেন তিনি। সার বিক্রির লাইসেন্সও নেই এই ব্যবসায়ীর। এভাবেই কালোবাজারে বিক্রির মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে সারের, অথচ ডিলারদের কাছে সার পাচ্ছেন না বলে অভিযোগ কৃষকদের। শীতকালীন বিভিন্ন সবজির পাশাপাশি অন্যান্য আবাদে এখন চাহিদা বেশি থাকায় সার সিন্ডিকেটের মাধ্যমে মূল্য বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ কৃষকের। লাইসেন্স বাদেও তো অনেকে ব্যবসা করছে, সেই হিসাবে ব্যবসা করছে, কি করে খাবো? খুচরা 10 কেজি 5 কেজি নিলে আপনার 22 টাকা কেজি নেই। কৃষি অফিসার বলে গেছে খরচ হইলে 1 টাকা করে ধরে নিতে হয়। সার অবৈধ কি বৈধ আমরা তো জানি না, আমরা নিজে আছি, আমাদের এরা সার বলে পাইছে না, এই দিন আমাদের ধরে দিয়েছে। দোকানে এসে কিনতে পাচ্ছি না, ডিলারের কাছে গেলে সার পাচ্ছি না। 3 বছর সার পাতাম, তাহলে আমার একটু যাই হয়তো, কিন্তু আমি যাইনি, ঘুরে আইছি। সার উত্তোলন ও বিক্রির ক্ষেত্রে লাইসেন্সের শর্ত লঙ্ঘন করে ব্যবসা পরিচালনা করছেন অনেকেই। সরেজমিনে ব্যবসা প্রতিষ্ঠানের অস্তিত্ব ছাড়াই সার উত্তোলনের প্রমাণও মেলে। এভাবে কৃষকদের মাঝে বিক্রি না করে বিনা পুঁজিতে অন্যত্র সার বিক্রির ফলেই বাড়ছে সারের দাম। অথচ চলতি মাসে জেলায় 1181 মেট্রিক টন টিএসপি, 1442 মেট্রিক টন ডিএপি এবং 1527 মেট্রিক টন এমওপি সার বরাদ্দ দিয়েছে সরকার, যা চাহিদার 54% বলছেন সার ব্যবসায়ীরা। সার যদি আমরা না পাই, আমরা চাষিরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সার লাগবে আপনার 5 বস্তা 10 বস্তা, পাওয়া যাচ্ছে 1 বস্তা। সব লাইসেন্স তো লিজ আছে, কেউই মাল তুলে না লাইসেন্স। সমস্যার সৃষ্টি হয়, তাহলে আমরা বিশেষ বরাদ্দ চাইলে দেয়। সার সংকটে তদারকির দায় কৃষি বিভাগের উপর চাপাচ্ছে বিএডিসি। বিভিন্ন সময়ে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন, আর দায়সারা বক্তব্য কৃষি বিভাগের। সাথে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে এবং এখানে ভ্যারাইটি টাইপের সার আছে, আপনারা জানেন। সেক্ষেত্রে যেটা যেরকম ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। কোনোভাবে এখানে কোনো দুর্নীতি না করতে পারে, কেউ কৃষক পর্যায়ে সারের মূল্য বেশি না নিতে পারে, সবগুলো আমরা মনিটরিং করি। যদি কেউ করে তাকে আমরা আইনি আওতায় নিয়ে আসবো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় বিএডিসি এবং বিসিআইসি ডিলারের সংখ্যা 100টি। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। সময় আরেকবার, শয্যা ও চিকিৎসক সংকটে স্বাস্থ্য সেবা ব্যাহত হচ্ছে সাতক্ষীরা সদর হাসপাতালে। তাওটি কনসালটেন্ট পদের বিপরীতে কর্মরত মাত্র 5 জন। সিভিল সার্জন বলছেন, বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও মিলছে না সমাধান। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সাতক্ষীরার 22 লাখ মানুষের স্বাস্থ্যসেবার জন্য জেলা সদরে গড়ে তোলা হয় আধুনিক সদর হাসপাতাল। 100 শয্যার হাসপাতালটিতে 13টি কনসালটেন্ট পদের বিপরীতে আছেন মাত্র 5 জন জুনিয়র কনসালটেন্ট। জরুরি বিভাগে 3 জন মেডিকেল অফিসারের মধ্যে সবকটি পদেই শূন্য। নেই প্যাথোলজিস্ট, রেডিওলজিস্ট এবং অ্যানেস্থেটিয়া কনসালটেন্ট। অথচ 100 শয্যার হাসপাতালে ইনডোরে রোগী ভর্তি থাকে ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণ, আর আউটডোরে প্রতিদিন স্বাস্থ্যসেবা নিতে আসে 500 থেকে 600 রোগী। রোগী ও স্বজনদের অভিযোগ, ইনডোরে ঠিকমতো ডাক্তার না আসায় নার্সদের উপরেই ভরসা করতে হয়, আর আউটডোরে রোগীর চাপে অনেককে ফিরে যেতে হয়। এছাড়া দীর্ঘদিন সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফ মেশিন নষ্ট থাকায় বাইরে থেকে টেস্ট করতে হচ্ছে। এতে চিকিৎসা ব্যয় বাড়ার সঙ্গে বাড়ছে ভোগান্তি। দিনের মধ্যে একবার দেখে আর তো দেখে না। এত বড় হাসপাতালে 3টি ডাক্তার আছে,
তা কিভাবে পাবলিক সেবা পাবে এখানে? সদর হাসপাতালে আসি টাকা না থাকার কারণে, বাইরেতে যদি এত টাকা দিয়ে করতে হয় তাহলে আমরা কিভাবে করব? দামি দামি ওষুধ দেওয়া ডাক্তার ঠিক মতো থাকে না, আজকে ডাক্তার আসবে না, বলবে কাল সকালে। এদিকে ডাক্তার স্বল্পতার কথা স্বীকার করে সিভিল সার্জন বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার চাহিদাপত্র দিয়েও হচ্ছে না সমাধান। ডাক্তার স্বল্পতার কারণে এখানে বিভিন্নভাবে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। আমরা বারবার লিখি, বারবার আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখছি, এমনকি গত মাসেও লেখা হয়েছে। আর কয়েকজন বিশেষ করে সার্জারি, মেডিসিন ও গাইনি কনসালটেন্ট থাকতো, তাহলে আমরা আমাদের আরো ভালো স্বাস্থ্যসেবা দিতে পারতাম। সদর হাসপাতালের দেয়া তথ্য মতে কনসালটেন্ট ডাক্তার সহ অ্যানেস্থেটিয়া কনসালটেন্ট, প্যাথোলজিস্ট ও রেডিওলজিস্ট সহ ২৭টি পদের মধ্যে প্রধান ১২টি পদ সহ ৪৭টি পদেই শূন্য। সময় সংবাদ, সাতক্ষীরা। সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। খুলনায় বেশিরভাগ রেল ক্রসিং মৃত্যুফাত, সতর্কতার সাইনবোর্ডই ভরসা। অনেক জায়গায় নেই লাইনম্যান, সংকট নিরসনে আধুনিকায়নের চিন্তা কর্তৃপক্ষের। খুলনায় ওসির বাসায় থানার কার্যক্রম, মূল ভবন পরিত্যক্ত হওয়ায় দুর্ভোগে পুলিশ ও সেবাগ্রহীতা। দ্রুত ভবন নির্মাণ করে সংকট নিরসনের আশা কেএমপির। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গেই থাকুন সময়ের।